94A হরিশ মুখার্জি রোড। কেমন আছো কলকাতা? কেমন আছো কলকাতা? আমি সুরজিৎ, আর আপনারা শুনছেন 94A হরিশ মুখার্জি রোড। আজ আপনারা এমন একটি ঘটনা শুনতে যাচ্ছেন, এই ঘটনার কোনো অতীত নেই, কোনো বর্তমান, শুধু আছে ভয়। আর এই ঘটনাটি 10 বছর আগের নয়, 10 বছর পরের নয়, ঘটনাটি মাত্র 1 সপ্তাহ আগের ঘটনা। এবং যার সাথে ঘটনা ঘটেছে সে আমাকে নিজে লিখে পাঠিয়েছে তার নিজের অভিজ্ঞতা। ও আমি আপনার সঙ্গে আর আপনারা আমার সঙ্গে নতুনভাবে শুরু হচ্ছে 94A হরিশ মুখার্জি রোডের 18তম এপিসোড। ঘটনা পাঠিয়েছে শিমুল, আর আমরা আজ প্রথমবার সিরিজ শুরু করছি। এবং এই সিরিজে আমার যতটা মনে হয় 3টে পর্ব আসবে বা 3টে পার্ট আসবে। তো আপনারা মন দিয়ে শুনতে থাকুন শিমুলি সিরিজ। আজ আমাদেরকে যে কাহিনীটি শোনাবো সেটা কোনো কাল্পনিক গল্প নয়। এই কিছু সপ্তাহ হয়েছে আমার জীবনে ঘটে যাওয়া এক সত্যি ভয়ানক, ভয় ধরানো ঘটনা। ঘটনাটার পর জীবনটা কেমন পাল্টে গেছে আমার। শুরু হচ্ছে ঘটনা। আমার নাম শিমুল। আমার বয়স তখন 22 বছর। সবেমাত্র কলেজ পাশ করে কি করবো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিলাম না। তখন বাড়ি থেকে বলল, ঠিক আছে, অনার্সের পরে বিএড করে নে। অজ্ঞত না করতে পারলাম না আমি। বাবার কথা শুনে খুঁজতে শুরু করলাম নতুন কলেজ। বাবার শারীরিক অসুস্থতা থাকার কারণে পড়াশোনার প্রতি আমার মনটা অতটা লাগছিল না। কোনো একটা কাজের সন্ধান করলে হয়তো ভালোই হতো, কিন্তু কি করবো? বাবার ইচ্ছে ছেলেকে কত দূর লেখাপড়া করানো যায় ততটাই করাবে। আর বাবার ইচ্ছেটাকে না করতে পারলাম না। এই কলেজ সে কলেজ খোঁজাখুঁজি করার পর অবশেষে আমার বন্ধুর যোগাযোগে একটা কম রেটে বিএড কোর্সে ভর্তি হয়ে গেলাম। অন্যদিকে বুঝতে পারিনি কলেজটা আমার বাড়ি থেকে এতটাই দূর। ও তোমাদের তো বলাই হয়নি, আমার বাড়িটা আরামবাগের কাছাকাছি একটি ছোট্ট গ্রামে, আর কলেজটা গণেশপুর পেরিয়ে পলাশপাই নামক একটি গ্রামে। প্রায় 30 থেকে 40 কিলোমিটার তো হবেই। তার উপর রাস্তাঘাট খুব একটা ভালো না। কলেজটার কাছাকাছি বাসের যোগাযোগ একবারেই নেই। 3টে নদী পারাপার করে কলেজটা পৌঁছাতে হয় আমাকে। আরামবাগে বাস ধরে গণেশপুর, এবং গণেশপুর থেকে সাইকেল করে 3টে নদী পার হয়ে পলাশপাই কলেজ। নদী পারাপারের ঘটনাটা খুব ইন্টারেস্টিং। আমি যেখানে থাকি গ্রামটায় নদী আছে, নৌকা করে পারাপার করতে হয় না, কংক্রিটের ব্রিজ আছে। কিন্তু গণেশপুরের নদীতে কোনো কংক্রিটের ব্রিজ নেই, শুধু একটি বাঁশের পোল বানানো হয় মাঝে মাঝে। যখন বর্ষায় নদী ভরাট হয় তখন পোল ভেঙে যায়, এবং তখন আমাকে নৌকাতে পার হতে হয়। প্রথমবার জীবনে সাইকেল নিয়ে নৌকায় উঠলাম। নৌকাটিতে গোটা 30 লোক, সাথে গোটা 15 সাইকেল এবং 7-8টা মোটর সাইকেল। আমি নৌকার এক ধারে দাঁড়িয়ে আছি আমার ভাঙা সাইকেল ধরে। ভয় হচ্ছিল এই বুঝে গেলাম নদীতে পড়ে। ভালোভাবে ওপারে পৌঁছে গেলাম। পর নৌকার ভাড়া 2 টাকা মিটিয়ে সাইকেলে করে চললাম কলেজের উদ্দেশ্যে। দুপাশে গাছপালা ঘেরা, ছাওয়া শীতল রাস্তা। লোকজনের খুব একটা বেশি নয়। মাঝে মাঝে কেউ একজন মোটর সাইকেল করে চলছে, আবার কখনো কখনো 2-1টি ইঞ্জিন ট্রলি মাল বোঝাই করে চলছে ফটফট শব্দে। গ্রামের পিচ্ছু রাস্তা দিয়ে মনের আনন্দে গুনগুন করে গাইতে গাইতে সাইকেল চালাচ্ছি আমি। এরপর পলাশপাই পোস্ট অফিসের কাছে ডান দিক ঘুরে সরু ঢালাই রাস্তা ধরে মিনিট 10 গেলেই কলেজ। লোকালয় থেকে অনেকটাই দূর পড়তে পারো। হয়তো সস্তার জমি পাওয়ার জন্য লোকালয় থেকে একটু দূরে মাঠের মাঝে কলেজটি স্থাপন করেছে। সাদা রঙের 3 তলা সাজানো গোছানো বিএড কলেজ। চারিদিকে গাছপালায় কলেজটাকে যেন অসাধারণ করে তুলেছে। খুব মনোরম প্রকৃতির পরিবেশ।
একদিকে সবুজ ধানের কাজ কলেজটাকে যেন বুকের মাঝে জড়িয়ে রেখেছে। এই ছিল আমার প্রথম একাকী এত দূরে কলেজে আসা। ভর্তির সময় অবশ্য বন্ধুর সঙ্গে তার মোটর সাইকেলে এসেছিলাম, এখন তো বুঝতেই পারিনি এতটা রাস্তায় আবার এত দূর। রেগুলার ছাত্রের মধ্যে আমি ছিলাম যে সবচেয়ে দূর থেকে আসতাম। আরেকটা কথা তোমাদেরকে যেটা বলা হয়নি, আমি খুবই সাধারণ ঘরের ছেলে। এটা অর্থ খুব সামান্য থাকায় ভাড়া বাঁচানোর জন্য এই পথটা সাইকেলেই আসতাম এবং বাড়ি ফিরে আসতে প্রায় সন্ধে হয়ে যেত। এর জন্য আমি মনে মনে ভাবলাম, যদি একটা রাত কলেজে থেকে যাওয়া যায় তাহলে পরের দিন সকালে ক্লাস করে বাড়ি ফিরে আসবো। সেই মতো আমি আমার কলেজের অফিসের লোকদের সঙ্গে কথা বললাম। তারা সকলেই জানত আমি অনেকটাই দূর থেকে আসি, তাই তারা আমাকে না করল না। যেহেতু সেই সময় কলেজটিতে কোনো হোস্টেল রুম ছিল না, তাই আমাকে বলা হলো ছুটির পর দেখা করতে, ওরা রুমের ব্যবস্থা করে দেবে। যথারীতি ছুটির পর গিয়ে জিজ্ঞাসা করলাম। আমার জন্য তারা কলেজের গেস্ট রুম খুলে দিয়েছে। গেস্ট রুমটা সুন্দর সাজানো, বেশ একটা বিছানা ছিল এবং দুটি সোফা। রাতে খাওয়া দাওয়া কিভাবে হবে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম স্যারকে। স্যার বললেন, কলেজের এক দারোয়ান রাতে কলেজ পাহারা দেওয়ার জন্যও থাকে, তাকেই পয়সা দিয়ে দিও, সে তোমার খাবার নিয়ে এনে দেবে। যাক, খাওয়া এবং ঘুমানোর ব্যবস্থা হলো শেষ বেশ। আমিও নিশ্চিন্ত হলাম। এবার দরকার সময় কাটানোর ব্যবস্থা, কারণ গোটা কলেজটিতে রাতটা আমি একাই কাটাবো। এই অবসর কাটানোর জন্য ভালো রকম কিছু একটা দরকার। অবশ্য মাথায় এলো লাইব্রেরিয়ানকে বলে বেশ কয়েকটা ভালো ভালো বই নিলাম রাতে পড়ার জন্য। এখন টাইম 4:20। বেশিরভাগ ছেলেমেয়েরাই বাড়ি রওনা দিয়েছে। 2-4 জন কলেজের মাঠে বিক্ষিপ্ত হয়ে ঘোরাঘুরি করছে। আমার সঙ্গে বেশ কিছু বন্ধুর পরিচয় হয়েছিল প্রথম দিনে। তাদের মধ্যেই 2-1 জন কাছে এসে জিজ্ঞাসা করলো, রে তুই বাড়ি যাবি না? আমি হালকা হাসি দিয়ে বললাম, না ভাই, আজ রাতটা কলেজ থেকে যাব না, কলেজেই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিয়েছি। উত্তর শুনে বন্ধুগুলো নিজের বাড়ি চলে গেল। বিকেলটা অনেকটাই শেষ হতে এলো। এখন মোটামুটি 5টা নাগাদ। গোটা কলেজটা শুনশান হয়ে গেল। ছেলেরা অনেকক্ষণ হলো যে যার বাড়ি ফিরে গেছে। এখন মাঠে বেশ কয়েকটা পাখি এবং আমি। কলেজ পাহারা দেওয়া দারোয়ান রঘুদা এখনো এসে পৌঁছায়নি। সন্ধ্যের দিকে আসে সে। আমি আগেই রঘুদার ফোন নাম্বারটা ফোনে লোড করে রেখেছিলাম। যাক, রঘুদাকে আর ফোন করে ডাকতে হয়নি। সন্ধ্যের টাইমে এসে উপস্থিত হলো রঘুদা। হাত ছেড়ে ভাসলাম, এতক্ষণে একটা লোক পাওয়া গেল যার সঙ্গে বসে কথা বলা যাবে। তখন তো একা একা বসে বোর হচ্ছিলাম। রঘুদার সঙ্গে অনেক কথাবার্তা হলো। বাড়ি কোথায়, কতদিন চাকরি করছে, স্যালারি কত, বিয়ে হয়েছে কিনা, বাড়িতে কে কে আছে, আরো কত কথা। রঘুদা লোকটি মিশুকে দেখলাম বেশ খোলা মনে আমার সঙ্গে কথা বলছে। তাই কথা জিজ্ঞাসা করলো, একা একা থাকতে পারবে তো? বললাম, একা কেন, তুমিও তো থাকছো। রঘুদা বলল, আমি তো রাত জেগে পুরো কলেজের চারপাশে ঘোরাঘুরি করে পাহারা দেব। আমি জিজ্ঞেস করলাম, প্রতিদিন কি রাত জেগেই পাহারা দিতে হয়? কিভাবে দাও, ঘুম পায় না? শুনে রঘুদা আমায় উত্তর দিল, আমরা 2 জন পাহারা দিই, আজ আমার পালা, একদিন ছাড়া ছাড়া নাইট ডিউটি। গেস্ট রুমটি ছিল নিচের তলায়। গেস্ট রুমের নিচে পাশেই ছিল ছেলেদের টয়লেট সহ কমন রুম। এই টয়লেট রুমটা সারা রাত খোলাই থাকতো। দেখতে দেখতে সন্ধ্যে 6:45 হলো। রঘুদা বলল, একটু বাজারের দিকে যাচ্ছি, ফিরতে একটু রাত হবে। মোটামুটি রাত 9টায় ফিরবো আমি।
হ্যাঁ, তুমি রাতে রুটি খাও তো, ওইটা রুটি আনতে হবে। প্রশ্নের উত্তর দিয়ে আমি খাবারের টাকাটা দিয়ে দিলাম। রঘুদা বাজারে চলে গেল। আবার একাকী কলেজে বসে গল্পের বইগুলো দেখতে লাগলো। এখন কলেজটা পুরো শুনশান। ঝিঝি পোকার ডাক আর একটি প্যাঁচার ডাক শুনতে পাচ্ছি। মনে হতে লাগলো সিপি একদিকে আর আমি একদিকে। আমি যেন পৃথিবী ছেড়ে কোন এক অজানা গ্রহের বাসিন্দা, একাকী বিশাল কলেজে। গেস্ট রুম ছেড়ে যখন কলেজে ঘেরা মাঠে এসে দাঁড়ালাম, আকাশ ভরা তারারা আমার দিকে মিটমিট করে চেয়ে দেখছে। শব্দ ফটিক চাঁদ অপলোক ভাবে যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। আরে মনোরম প্রকৃতির দৃশ্য মনে হতে লাগলো পরম শান্তি। কিন্তু সে শান্তি বেশিক্ষণ আমার জন্য সহ্য হলো না। এখানে যেন সময় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘড়ির কাঁটা যেন এগোতেই চাইছে না। অদৃশ্য কোনো এক শক্তি ঘড়ির কাঁটাকে নিঃশব্দ করে দিতে চাইছে। 1 ঘন্টা সময় নির্জন পরিবেশে কাটানো মনে হচ্ছে কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, পুরো সময় কাটছে না। অবশেষে হাঁপ ছেড়ে বাঁচলাম। কথা মতো 9টার দিকে খাবার নিয়ে হাজির রঘুদা। খিদে পেয়েছিল অনেকটা। সেই কখন দুপুরে খেয়েছি। 4টে রুটি, তরকারি আর মিষ্টি, বেশ তৃপ্তি খেলাম আমি। রবিদাকে জিজ্ঞাসা করলাম, তুমি খাবে না? উত্তরে জানালো, বাড়ি থেকে খেয়ে এসেছে, আমি যেন সকাল করে খেয়ে শুয়ে পড়ি। বলি রঘুদা রুম ছেড়ে পাহারা দিতে বেরিয়ে পড়ল এবং বলে গেল, যদি কোনো প্রয়োজন হয় এখানে আছি, একবারের জন্য কল করে দিও। আমি খাওয়া দাওয়া করে হাত ধুয়ে টয়লেট সেরে রুমে এসে বসলাম। ঘুম কি আর আসে এত সহজে? জেগে রইলাম। হঠাৎ একটা শব্দ শোনা গেল রুমের বাইরে। বুকটা ধরপড় করে উঠল যেন। কি করবো? উঠে গিয়ে দরজা খুলে দেখবো বাইরে কে। বুকের মধ্যে সাহস সঞ্চয় করে গেলাম দরজার খিল খুলতে। খিল খুলে বাইরে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। দরজার সামনে দেখলাম, দরজার সামনে কেউ নেই। তবে কি আমার মনের ভুল? এ তো পরিষ্কার শুনেছে যে নিজের কানেই বিশ্বাস করতে পারছি না। না, আমি পরিষ্কার শুনেছি দরজার সামনে কেউ তো হাঁটছিল, কিন্তু কেউ নেই কেন? মনের মধ্যে খটকা লাগলো। তবে কি পাশের টয়লেটের দিকে কেউ গিয়েছে? একবার দেখতে গেলে মন্দ হতো না। ধীরে ধীরে পা টিপ টিপে শব্দ করে টয়লেটের রুমের দিকে এগিয়ে গেলাম আমি। টয়লেটের দরজার অর্ধেকটা খোলা ছিল। দরজার সামনে একটা টিক 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 করে শব্দ করে টিক ডাকছে। আওয়াজটা যেন টয়লেটের ভেতর থেকে প্রতিফলিত হতে লাগলো। দরজাটা একটু ঠেলে ঢুকলাম। একটু পুরনো দরজা। মৃদু শব্দ করে দরজাটা খুলে গেল হালকা হালকা শব্দে। কিন্তু ওই টয়লেটের ভেতর তো কেউ নেই। তাহলে হয়তো মনের ভুল। টয়লেটে যখন এসে গিয়েছি, কাজটা সেরে রুমে ফিরবো। টয়লেট সেরে আমি বেসিনে হাত ধুচ্ছি। হঠাৎ টয়লেটের দরজাটা শব্দ করে ঝপ করে বন্ধ হয়ে গেল। নিঃশব্দ একা কলেজের টয়লেটের রুমে বুকের ভেতরটা ধরাস করে উঠল দ্বিতীয়বারের জন্য। টয়লেট রুমের ভেতর মৃদু একটা আঁশটে গন্ধ ছাড়ছে। পেলাম আমি, তো এখানে মাছ আসবে কোথা থেকে? ইয়ং ছেলে, মনের ভুল ভেবে কাটিয়ে দিলাম। মনে সাহস সঞ্চয় করার জন্য মনে বলে বললাম, দরজাটা বাতাসের ঠেলায় হয়তো বন্ধ হয়ে গেছে। দেখ, দরজার দিকে এগিয়ে গেলাম। আবার দরজাটা টান দিতেই বুঝলাম দরজাটা চেপে বন্ধ হয়ে গেছে। একেবারে জোরে টানাটানি করলাম, কিন্তু কিছুতেই খুলছে না। মনে হতে লাগলো যেন দুষ্টুমি করে দরজার উপাশে দরজার বালাটাকে শক্ত করে টেনে আছে। মোবাইলটাও
রুমে ফেলে এসেছি আমি। ভাবতে ভাবতে টয়লেটের ইউলাইটটা ধপ করে নেমে গেল। এমন সময় কারেন্ট যেতে হলো। অন্ধকার টয়লেটের দরজার বালা ধরে আমি একা একা দাঁড়িয়ে আছি। এবার যেন মৃদু টান দিতে দরজা আপনা আপনি খুলে গেল। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। এত চেষ্টা করেছে দরজা খুলল না, এত সহজে খুলে গেল কি করে? ইয়ার করি, অন্ধকারের মধ্যে পা টিপে টিপে চলার জন্য পা এগোলাম। নরম কিছু একটার উপর পা পড়ল আমার। আমি ভয় লাফ দিয়ে উঠলাম, যেন অন্য একজন শীতল পায়ের আঙুলে পা দিয়েছে। একটু ভয় পেয়ে গেলাম। মুহূর্তে প্রাণীটি চেঁচিয়ে আওয়াজ শুনে ভয়টা একটু কমলো আমার। আসলে যে টিকটিকিটা দরজার ওপর ছিল সেটাই এখন নিচের দিকে নেমে এসেছিল। অন্ধকারে আমি তার ঘাড়ের ওপর পা রেখেছিলাম। গেস্ট রুমের দিকে এগিয়ে গেলাম। অন্ধকার সোফা ধরে ধরে বিছানার পাশে এগিয়ে মোবাইলের ফ্ল্যাশটা অন করলাম। ফ্ল্যাশটা জ্বালাতেই ঘরের কোন দিকে যেন কারো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে মনে হলো আমার। কিন্তু বড় মুহূর্তে মিলিয়ে গেল ঠিক না, এটাও মনের ভুল। বুঝতে পারলাম আমি এতক্ষণ বৃদ্ধ টয়লেটে ভয় পেয়ে মনের মধ্যে হয়তো এসব প্রতিচ্ছবি তৈরি করেছে। মিনিট দুয়েকের মধ্যেই কারেন্ট চলে এলো। আর ভয়টা একদম চলে গেল। তো একটা জিনিস অদ্ভুত লাগলো, যে গল্পের বইটা আমি লাইব্রেরি থেকে এনেছিলাম পড়বার জন্য, তারই একটি বিছানাতে খোলা আছে, যেন বইটি কেউ পড়ছিল। বইটি 13 নম্বর পাতা খোলা। এটাও কি বাতাসে খুলেছে? আরো চমকে গেলাম। 13 নম্বর পাতাটির গল্পটি হেডলাইনের দিকে তাকিয়ে বন্দি আত্মার কাহিনী। এমন নির্জন ভুতুরে পরিবেশে ভূতের গল্প পেজটি খুলতে হলো। হতে পারে মোবাইলটি যখন বিছানা থেকে ব্রাশ চালানোর জন্য নিয়েছিলাম তখন বইটিকে হাতে লেগে খুলে গেছে। এত ভয় পেলে চলবে না, মনকে বোঝালাম। সাহসিকতার কিছু করে দেখাতে হবে। মনে মনে চ্যালেঞ্জ নিলাম, ভুতুরে পরিবেশে এখানে বসে আমি এই ভূতের গল্পটাই পড়ব। শুরু করলাম। একদম মনে মনে পড়ছে গুনগুন করে গল্পটা পড়তে লাগলাম। এই কাহিনীটি সংক্ষেপে আমাদেরকে একটু শোনাচ্ছে। মাধবগড় নামে একটি পুরনো গ্রাম ছিল। গ্রামের পাশেই ছিল একটি শ্মশান। শ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে ছোট একটি নদী। গ্রামের লোকজন দাহ কাজ সম্পূর্ণ করে ওই নদীতে স্নান করে বাড়ি ফিরে যায়। গ্রামের ছেলেরা দুপুরবেলা ওই নদীতে স্নান করে। গত বছর আষাঢ় মাসের ঘন বর্ষায় অজানা একটি লাশ ভেসে এসেছিল। যে কি পচা গন্ধ! গ্রামের লোকেরা গন্ধ সহ্য করতে না পেরে তুতে ওঠা সে শ্মশানটাতে পুড়িয়ে দিয়েছিল। কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হলো তার 3 দিন পর। সমাপ্ত। আজকের এটা প্রথম পার্ট। কেমন লাগলো ঘটনাটা এটা কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর এটা কিন্তু প্রথম পার্ট। পরের পার্ট শুনতে সাবস্ক্রাইব করে দাও 94 হরিশ মুখার্জি রোডকে। আজকের মতো গুড নাইট।